বছর ধরে গাজায় ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ তো চলছেই, সম্প্রতি লেবাননে আরও যুদ্ধ বেড়েছে। কেউ কেউ বলছে এই সাংঘাতিক যুদ্ধের পেছনে নেতানিয়াহুর একটা লিক হয়ে যাওয়ার টেপ অন্যতম একটা কারণ। এই নিয়ে আজকে স্টার এক্সপ্লেইনস। 2017 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটা অভিযোগ ছিল এবং তার অনুসন্ধান চলছিল। অভিযোগ ঘুষ, জালিয়াতি আর বিশ্বাসভঙ্গের, অর্থাৎ ব্রিচ অফ ট্রাস্ট। এই অনুসন্ধান চলাকালে ইনভেস্টিগেটররা যখন নেতানিয়াহুর চিফ অফ স্টাফের জিনিসপত্র খুঁজতে গেল, তাদের হাতে একটা টেপ এসে পড়ল, রেকর্ডিং। 3 ঘন্টার রেকর্ডিংয়ে দুটো কণ্ঠস্বর শোনা যায়, একটা বেনিয়ামিন নেতানিয়াহুর, আরেকটা ইসরায়েলের সবচেয়ে পুরনো এবং বড় কাগজ ইয়েদিওত আরোনথ এর মালিক আর্নন মোজেসের। এই রেকর্ডিংটা ছিল 2014-এর। একটু পেছনে যাই। ইয়েদিওত আরোনথ 1939 সালে স্থাপিত। তখন থেকে এটা ইসরায়েলের সবচেয়ে বিখ্যাত কাগজগুলোর একটা। মধ্যপন্থী হওয়ার কারণে 90-এর দশকে টানা তারা একদিকে যেরকম সাংঘাতিক সাকসেসফুল ছিল, প্রচুর ব্যবসা করতে পেরেছে এবং মোটামুটি একচেটিয়া একটা বাজার ছিল, পাঠকপ্রিয়তা ছিল অনেক। একই সাথে মধ্যপন্থী হবার কারণে তারা লিকুদ পার্টি, যেটা কিনা ডানপন্থী কিছুটা, অনেক বেশি ন্যাশনালিস্ট, সেই লিকুদ পার্টির বিরোধিতা করতো এবং নেতানিয়াহুরও বিরোধিতা করত। এবং এই সময়টা জুড়ে তারা সবসময় নেতানিয়াহুর বিরোধিতা করে এসছে। নেতানিয়াহু প্রেসে তার ব্যাপারে কোনো রকম মন্তব্য, তার ব্যাপারে কোনো রকম ক্রিটিসিজম বা নিন্দা খুব একটা ভালোভাবে নেন না। এটা তার পক্ষের এবং বিপক্ষের সবাই জানে। এমনকি যখন প্রাইম মিনিস্টার ছিল তখনও নেতানিয়াহুর আরেকটা পোর্টফোলিও ছিল কমিউনিকেশনস মিনিস্টার, এমনও হয়েছে। আর অন্যদিকে নেতানিয়াহু প্রধানমন্ত্রী হবার অনেক আগে থেকে ইসরায়েলে বেশ বিখ্যাত। এটার একটা কারণ হচ্ছে যে উগান্ডায় যখন ইসরায়েলের একটা বিমান হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়, সেইখানে ইসরায়েল একদল কমান্ডো পাঠায় এন্টেবে এয়ারপোর্টে, সমস্ত জিম্মিদেরকে ওখান থেকে উদ্ধার করে এবং যে হাইজ্যাকার তাদেরকে ওখানে মেরে ফেলে এবং জিম্মিদেরকে উদ্ধার করে আবার ইসরায়েলে ফেরত নিয়ে আসে। এটা নিয়ে বহু সিনেমা হয়েছে, বই লেখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। সেই সময় যারা ওই সেনাবাহিনীর অংশ ছিল, যে সমস্ত কমান্ডোরা গিয়েছিল, তার মধ্যে বেনিয়ামিন নেতানিয়াহু একজন ছিলেন, আর আরেকজন প্রাইম মিনিস্টারও ছিলেন ইহুদ বারাক। এই যে টেপ যেটা পাওয়া গেল 2017 সালে, সেইখানে ছিল যে দুজন কথা বলছে, নেতানিয়াহু এবং মোজেস। তারা এক রকমের চক্রান্ত করছে। চক্রান্তের বিষয়টা এরকম যে নতুন একটা বিল উঠতে যাচ্ছে ইসরায়েলের ক্নেসেট, মানে ওদের পার্লামেন্টে। যেটা করবে সেটা হচ্ছে যে এই বিলটা উঠলে পরে, যদি পাস করে, তাহলে পরে ফ্রি কোনো খবরের কাগজ ওখানে বিলি করতে পারবে না ইসরায়েলে। এটা ব্যান করে দেওয়া হবে, ফ্রি খবরের কাগজ। এইটা মোজেস বলছে। এর পেছনের কারণ হচ্ছে যে 2007-8 সালের দিকে আমেরিকান একজন ক্যাসিনো ম্যাগনেট, ক্যাসিনোর মালিক, সে রিপাবলিকানদের প্রচুর পয়সা কড়ি দেয়, কিন্তু তার ইসরায়েলের ব্যাপারেও আগ্রহ আছে। সে মনে করে যে ইসরায়েল যে মধ্যপন্থী সরকার নিয়ে আগাচ্ছে সেটা আসলে ঠিক না, তার আরও উগ্র হওয়া দরকার, আরও কড়া হওয়া দরকার এবং ওয়েস্ট ব্যাংকে সেটেলমেন্ট এবং ইসরায়েলি ইস্যুগুলো আরও শক্তভাবে তুলে ধরা দরকার। সেজন্য সে মনে করে যে তার পছন্দের ক্যান্ডিডেট হলো নেতানিয়াহু। কিন্তু নেতানিয়াহুকে তো সাংঘাতিকভাবে ক্রিটিসাইজ করে এই ইয়েদিওত আরোনথ। সে তখন একটা ফ্রি কাগজ চালু করে, ইসরায়েল হাইয়ম। ইয়েদিওত আরোনথ মানে লেটেস্ট নিউজ, ইসরায়েল হাইয়ম মানে ইসরায়েল টুডে। তো ইসরায়েল হাইয়ম ফ্রি, শুধু ফ্রি তাই না, তারা অ্যাডভার্টাইজমেন্ট কম দামে বিক্রি করে এবং তাদের বড় স্টাফ আছে যাদের ভালো বেতন দেওয়া হয়। 2 বছরের মাথায় ইসরায়েল হাইয়ম, অর্থাৎ 2009 সালে ওই কাগজ চালু হয়, 11 সালের মধ্যে ইয়েদিওত আরোনথকে টপকে যায় এবং তাদের ব্যবসাও তখন মার যেতে থাকে।
2014 সালের যে টেপ, সেখানে আর্নন মোজেস, ইয়েদিয়ত আরনতের মালিক, সে প্রধানমন্ত্রীর বাড়িতে বসেই প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে প্রস্তাব দিচ্ছে যে আমি তোমাকে এইখানে বসে বলছি যে তুমি যদি এই বিলটা পাশ করিয়ে দাও তাহলে পরে আমি তোমাকে ভালো কাভারেজ দেব, তুমি যতদিন প্রধানমন্ত্রী থাকতে চাও থাকতে পারবে, কোনো অসুবিধা নেই, আমাকে খালি এই বিল পাশ করিয়ে দাও, তাহলে পরে ইসরায়েল হায়মের ব্যবসা কমবে এবং তারা তো ব্যান্ড হয়ে যাবে, কারণ ফ্রি কাগজ, পয়সা নিতে হবে, তখন ওদের যে এজ বা ওদের যে কম্পিটিশন ওরা যে এগিয়ে আছে সেটাতে ইয়েদিয়ত আরনত ভালো করতে পারবে, তার উদ্দেশ্য এটুকুই। সাথে সাথে সেটার জবাব হিসেবে নেতানিয়াহু বলে যে তোমার কাগজে অমুক কলামিস্ট আমার বিরুদ্ধে লিখছে, এই রিপোর্টার আমার পছন্দ না, অমুক খালি আমার পেছনে লেখে থাকে, এটা তো বদলানো দরকার। তার জবাবে আবার মোজেস বলছে যে ঠিক আছে, তুমি আমাকে তোমার পছন্দের 2-1 3-4 কলামিস্ট বা রিপোর্টারের নাম দাও, আমি তাদেরকে আমার কাগজে হায়ার করব। এই টেপ যখন ইনভেস্টিগেটরদের হাতে পড়ল, তখন নেতানিয়াহুর বিরুদ্ধে যে অভিযোগ, তার সাথে আরও একটা অভিযোগ যোগ হলো যে তুমি তো এইটা একটা সাংঘাতিক রকম অনৈতিক একটা কাজ করছিলে। সেই সময়কার নেতানিয়াহুর দলের অন্যান্য লোকজন এবং মিনিস্টাররা তারা পরে সাক্ষ্য দিয়েছেন এবং বলেছেন যে ক্নেসেটে যখন এই বিলটা উত্থাপিত হয় তখন ওরা খুব অবাক হয়েছিল যে নেতানিয়াহু ওদেরকে বলেছে তোমরা যেদিক খুশি ভোট দিতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ সবাই জানতো যে এই ইসরায়েল হায়ম আসলে নেতানিয়াহুর একেবারে মাউথপিস। তো ইসরায়েল হায়ম ব্যান্ড হয়ে যাবে এরকম একটা আইনের বিরুদ্ধে ভোট দিতে না বলে সবাইকে যে যার খুশি মতো ভোট দিতে বলেছে, এটা খুব আশ্চর্যের ছিল। এছাড়াও নেতানিয়াহুর বিরুদ্ধে অন্যান্য অভিযোগের মধ্যে আছে যে সে বেশ কিছু সরকারি সার্ভিস ব্যবহার করেছে তার নিজের জন্য, অনেক গিফট পেয়েছে যেগুলো তার নিজের জন্য রেখে দিয়েছে, এবং তার অনেক ধনী বন্ধুবান্ধব আছে যারা তাকে বিভিন্ন এইরকম উপহার দিয়েছে যেগুলো তার থাকার কথা না। এই সমস্ত মিলিয়ে তার অভিযোগ ছিল। তো এই সময় যেটা হলো, তার বিরুদ্ধে ওই অভিযোগের কারণে অনুসন্ধান চলতে থাকলো এবং এক সময় সেটা মামলা হয়ে তার শুনানিও শুরু হলো। এই শুনানি যখন শুরু হলো তখন লিকুদ পার্টি, নেতানিয়াহুর পার্টি, তাকে তার পার্টির লোকজন এবং বিরোধী দলের লোকজন তো বটেই, তারা বলল যে তোমার বিরুদ্ধে এত অভিযোগ, তুমি আসলে আপাতত অব্যাহতি নাও, ইস্তফা দাও, তারপরে এটা চলুক। কিন্তু নেতানিয়াহু সেটা শোনেননি এবং প্রাইম মিনিস্টার থেকেই, কারণ তার চিন্তা ছিল যে প্রাইম মিনিস্টার থাকলে পরে সে বিভিন্নভাবে এই মামলার শুনানি দেরি করাতে পারবে, ঠেকাতে পারবে, বিরোধিতা করতে পারবে, ঝুলিয়ে রাখতে পারবে ইত্যাদি। 120 আসনের ক্নেসেটের মধ্যে লিকুদের 30-32টা সিট থাকে, বাকিগুলো তার অন্যান্য দলের সাথে জোট বাঁধতে হয়। তো এই জোট বাঁধার সময় দেখা গেল যে অপেক্ষাকৃত মধ্যপন্থী দলগুলো লিকুদের সাথে আর জোট বাঁধে না এবং তার ক্রমশ একেবারে উগ্র ডানপন্থী অত্যন্ত ন্যাশনালিস্টিক জিঙ্গোয়েস্টিক পার্টিগুলোর সাথে জোট বাঁধতে হচ্ছে। এখনও তার সেরকম একটা জোট আছে। কীরকম, তার একটা উদাহরণ দিই। ইতামার বেন গভির বলে একজন সাংঘাতিক উগ্রপন্থী ইহুদি অ্যাক্টিভিস্ট ছিলেন। সে এতটাই উগ্র যে তাকে ইসরায়েল বিভিন্ন সময় গ্রেফতার করেছে, তাকে 9 মাস জেলেও রেখেছে। তার উদ্দেশ্য হচ্ছে ফিলিস্তিনিদেরকে সরিয়ে দিয়ে পুরো ওয়েস্ট ব্যাংক নিয়ে নিতে হবে এবং সেখানে আরও বেশি ইসরায়েলি সেটেলমেন্ট বাড়াতে হবে ইত্যাদি ইত্যাদি। এক পর্যায়ে জজরা বলল যে তুমি তো নিজেই নিজেকে ডিফেন্ড করো, উকিল নাও না, তুমি একটু আইন পড়ে নিজেই উকিল হয়ে যাও, তাহলে পরে তুমি তো মামলা ভালো করে চালাতে পারবে। সেই কথা শুনে সে উকিল হয়ে গেছে। উকিল হবার পরে তখন থেকে সে, তার বিশেষত্ব হলো যারা হেট ক্রাইম, যারা বর্ণবাদী বা এই ধরনের অভিযোগে যারা অভিযুক্ত ইহুদি, তাদেরকে সে ডিফেন্ড করে, একেবারে ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট যারা, তাদেরকে। তো এই বেন গভির 2021 সালে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে বেন গভির এতটাই উগ্র এবং এতটাই হচ্ছে গিয়ে ডানপন্থী ছিল যে ইসরায়েলের যে বাধ্যতামূলক আর্মিতে কাজ করতে হয় রিজার্ভ হিসেবে, তাদের সবাইকে আর্মিতে সার্ভ করতে হয়, ইসরায়েলি সরকার তাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে, তাকে বলেছে যে তুমি আর্মিতে আসতে পারবে না। এই লোক 2021 সালে এমপি হয়ে যায় ইলেকশনে জিতে।
এবং 22 সালে তার দল লিকুদ পার্টি অর্থাৎ নেতানিয়াহুর পার্টির অনেকগুলো যে জোট, তার দল সেই জোটের একজন নেতানিয়াহু পুরস্কার হিসেবে বেন গভিরকে ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি মিনিস্টার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দেয়। 2022 সালে এবং 2021-এ এরকম দেখা যায় যে জেরুজালেমে ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে মারামারি হচ্ছে, সেখানে পুলিশ, ইসরায়েলি পুলিশ দুই পক্ষকে ছোটানোর চেষ্টা করছে, দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেইখানে বেন গভির হাজির হয়ে পুলিশকে উস্কাচ্ছে যে তোমরা ওই যে ফিলিস্তিনি যারা ঢিল মারছে ওদেরকে এক্ষুনি গুলি করো। ওরা ওকে ঠেলে সরিয়ে দেওয়ার পরে সে নিজেই পকেট থেকে পিস্তল বের করে ওদের দিকে তেড়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো এই লোক যখন মিনিস্টার হলো, মিনিস্টার হবার পরে তার ন্যাশনাল সিকিউরিটির থেকেও তার বেশি আগ্রহের বিষয় ছিল যে ওয়েস্ট ব্যাংকের কোথায় কোথায় আরও বেশি করে ইসরায়েলি সেটেলমেন্ট তৈরি করতে পারে। এরই মাঝে সে একবার ঘোষণা দিল যে সে আল আকসায় যাবে। এখন আল আকসা হচ্ছে টেম্পল মাউন্ট, যেটা খ্রিস্টানদের জন্য, ইহুদিদের জন্য এবং মুসলমান সবার জন্যই অত্যন্ত পবিত্র। ইনফ্যাক্ট ইহুদিদের জন্য ওটা এতটাই পবিত্র, তারা ওপরে ওঠে না, ওরা মনে করে যে ওপরে ওঠা ঠিক না, পাশের থেকে। এবং ওই ডেভিডস টেম্পল বা সলোমনস টেম্পল যেই জায়গাটায় ছিল তার একটা ধ্বংসাবশেষ হচ্ছে এখনও আছে বলা হয়, ওয়েস্টার্ন ওয়াল, তার সামনে ওরা প্রার্থনা করে তাদের মতো করে। তো বেন গভির এর বক্তব্য ছিল আল আকসা তো সবার জন্য উন্মুক্ত, আমি ওখানে যেতেই পারি, কেন যাব না, আমি এক চুল ছাড় দেবো না। ওখানে গিয়েও সে এই সমস্ত ঘোষণা দিল। এই যাবার আগে তাকে একবার হামাস নিষেধ করেছে যে তুমি এরকম উস্কানিমূলক কাজ করো না, একবার জাতিসংঘ নিষেধ করেছে এবং অনুরোধ করেছে যে তুমি এখানে এসো না, এটা খুব উস্কে দেওয়া হবে। এমনকি যুক্তরাষ্ট্র তাকে অনুরোধ করেছে যে তুমি এই রকম উস্কানিমূলক ব্যবহার করো না। আর ইসরায়েলের যে বিরোধী দল ছিল তারা তো বলেছেই, কিন্তু সে শোনেনি, গিয়েছে। ঘুরে আসার পরে কিছুদিন পরে সে আরও একবার ঘোষণা দিয়েছিল যে আমি আবার আল আকসায় যাব। এর মাঝে ওয়েস্ট ব্যাংকে বিভিন্ন জায়গায় তার যেটা আগ্রহের জায়গা সেখানে সে তার মতো করে কাজ করেই যাচ্ছিল। দ্বিতীয়বার আল আকসায় যাবার আগেই অবশ্য হামাস আক্রমণ করে বসে। হামাস যে গত বছর অক্টোবরে হামলা করলো, সেই হামলার যে অপারেশনের ওরা নাম দিয়েছিল আল আকসা ফ্লাড। এর সাথে কেউ এটার ওই বেন গভিরের যে উস্কানি জড়িত কিনা এইটা কেউ হয়তো ওইভাবে যোগাযোগ আছে কিনা অনেকে কেউ বলতে পারে না, তবে তাদের অনেকগুলো উপাদানের মধ্যে এটা যে একটা সেটা অনেকেই মনে করে। এখন একবার যখন হামাস আক্রমণ শুরু করে ফেলল, তখন দেখা যাচ্ছে ইসরায়েল বেশ যুদ্ধংদেহী হয়ে চারিদিকে যুদ্ধ করে যাচ্ছে। এটার একটা বড় কারণ তার নিজস্ব জোটটা অত্যন্ত ডানপন্থী, অত্যন্ত উগ্রপন্থী, এবং তারা আসলে মনে করে যে কেউ কেউ তো মনে করে পুরো ওয়েস্ট ব্যাংক দখল করে নেওয়া উচিত। তবে সবাই যুদ্ধের পক্ষে, এবং তাতে এই বিপক্ষের বা বিরোধী দলের যত যাই বলুক যে এতে ইসরায়েলের অনেক ক্ষতি হচ্ছে, অনেক লোক মারা যাচ্ছে, সেটা ওরা কানে তুলছে না। ওরা মনে করে যে আরও কড়াভাবে যুদ্ধ করা উচিত এবং ইসরায়েলের কোনোভাবেই কোনো রকম দুর্বলতা প্রকাশ করা উচিত না। যুদ্ধ চালানোর একটা কারণ হচ্ছে যে নেতানিয়াহু একেবারে ডেসপারেট, তার প্রধানমন্ত্রী থাকতেই হবে, আর প্রধানমন্ত্রী থাকতে হলে তার জোটের কথা শুনতে হবে। প্রধানমন্ত্রী থাকার একটা অন্যতম প্রয়োজন হচ্ছে ওই মামলাটা যেন ঝুলিয়ে রাখতে পারে। গত বছর পর্যন্তও তার উকিল বলেছে যে আমার মক্কেল, যে কিনা এখন প্রধানমন্ত্রী, সে এখন একটা সাংঘাতিক যুদ্ধ পরিচালনায় ব্যস্ত। এই অবস্থার মধ্যে আমি এই মামলা পরিচালনার জন্য তাকে নিয়ে বসে আলাপ করতে পারবো না, একটু সময় দিতে হবে। এইভাবে ওই মামলা ঝুলে আছে। আর ওই মামলার একটা বড় কারণ হচ্ছে সেই 2014 সালের টেপ।